আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ। পুরো সংবাদের সাথে রয়েছে আমি সৃষ্টি রায়। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নার্স লুসি লেডবির চাঞ্চল্যকর 7 শিশু হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন কাউন্টেস অফ চেস্টার হসপিটালের সাবেক চিফ এক্সিকিউটিভ টনি চেম্বার। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ দেওয়ার দাবিতে ব্র্যাডফোর্ড শহরে অনুষ্ঠিত হলো জনসভা। ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পর লেবাননে নিজ বসতভিটায় ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। এবং আইনজীবী আলিফ হত্যার অভিযোগে ২৭ জন আটক। জানাজায় অংশ নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ হাজার হাজার মানুষ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। কাউন্টেস অফ চেস্টার হসপিটালে ২০১৫ এবং ১৬ সালে নার্স লুসি লেডবির হাতে 7 শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার সময় সেই হাসপাতালের দায়িত্বে থাকা চিফ এক্সিকিউটিভ টনি চেম্বার প্রথমে এ বিষয়ে মুখ খুললেন। সে সময় তিনি লেডবিকে তার সাথে আছেন বলে আশ্বাস দেওয়ার কথাও পাবলিক ইনকোয়ারি কমিটির কাছে স্বীকার করলেন টনি চেম্বার। শীর্ষ এই কর্মকর্তা ২০১৮ সালে চাকরি ছাড়েন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অভিযোগ প্রমাণিত হওয়ার পর 7 শিশু হত্যাকারী নার্স লুসি লেডবি 15 বছরের জেলদণ্ড ভোগ করছে। কিন্তু এখনও অনেক প্রশ্ন ঝুলে আছে। কিভাবে 2015 ও 16 সালে কাউন্টেস চেস্টার হসপিটালের ঊর্ধ্বতন কর্মকর্তারা লেডবির এই ঘটনা বিবেচনা করেছিল? সে সময় হাসপাতালের চিফ এক্সিকিউটিভ ছিলেন টনি চেম্বার। তিনি নিজেকে দক্ষ ম্যানেজার হিসেবে দাবি করতেন। As a chief exec, I pledge to support a culture where the frontline staff are supported in raising concerns. And more importantly, me listening to them when they do. কিন্তু হাসপাতালের কনসালটেন্টরা বলছেন লুসি সম্পর্কে সতর্ক করলেও সে সময় শুনেননি টনি চেম্বার। তখন একের পর এক 7টি নবজাতক শিশু হত্যা করে লুসি লেডবি। চিফ এক্সিকিউটিভ কনসালটেন্টের অভিযোগ আমলে না নিয়ে উল্টো লুসিকে বলেছেন তিনি লুসির সাথে আছেন। লুসির বাবা মাকেও বলেছিলেন লুসি নার্স হিসেবে কাজ করতে পারবে। বুধবার তদন্ত কমিটির কাছে তিনি বললেন লেডবির বাবা তাকে হুমকি দিয়েছেন। Letby's father was very angry. He was making threats. He was making threats that would have just made an already difficult situation even worse by threatening GMC referrals for the doctors. He's threatening guns to my head and all sorts of things. 2017 সালের শুরুর দিকে এক মিটিং থেকে টনি চেম্বার লুসি লেডবির কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছিলেন কনসালটেন্টকে। I'm going to give you an opportunity to answer the allegation that some people have made that you behaved in an oppressive or overbearing or bullying way in that meeting. I want to give you the opportunity to say whether you recognize that description of yourself. I didn't feel that I was raising my voice. I certainly wasn't angry. I felt I behaved professionally, as they did, as everybody in the meeting did. And that's my recollection of that meeting. লুসি লেডবি গ্রেপ্তার হওয়ার পর 2018 সালে পদত্যাগ করেন টনি চেম্বার। যোগ দেন এনএইচএস-এর অন্য কাজে। বুধবার স্বীকার করলেন লেডবি যে শিশুদের হত্যা করেছিল তাদের পরিবারের সাথে যোগাযোগ বা কথা না বলা ছিল তার বড় ব্যর্থতা। মিল্টন রহমান, চ্যানেল এস, নিউজ ডেস্ক। ব্রিটেনে আবারও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছে প্রায় 2.8 মিলিয়ন মানুষ। 2010 সালের পর একে তৃতীয় জনপ্রিয় পিটিশন বলে মনে করা হচ্ছে। পিটিশনটি নিয়ে আগামী 6 জানুয়ারি পার্লামেন্টে এমপিদের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হবে। যদিও এই পিটিশনের কারণে আবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না, কিন্তু পিটিশনটি লেবার সরকারের প্রতি জনগণের অনাস্থা উল্লেখ করে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের পদত্যাগ দাবি করেছেন টরি নেতা কেমি বেডন। উত্তরে কিয়ার স্টারমার বলেন, গত জুলাই নির্বাচন ছিল জনগণের দেয়া সবচেয়ে বড় পিটিশন। I'm the one asking the questions. There's a petition out there, 2 million people asking him to go. He's the one who doesn't know. He's the one who doesn't know
how things work. It is not government that creates growth, Mr. Speaker. It is business. On Monday, she said that she wouldn't reverse the increase in national insurance. Yesterday, on their legacy legislation, their predecessor, they couldn't decide what their position was. Today, they've launched a policy commission asking other people to give them some ideas for government. And she talks about a petition. We had a massive petition on the 4th of July in this country. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর রূপে চালু করার দাবিতে ব্র্যাডফোর্ড শহরে জনসভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় একটি কমিউনিটি হলে। বক্তারা বলেন, ঘোষণার 22 বছর পরও ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ রূপ দেয়া হয়নি। বিস্তারিত থাকছে নূরে আলম রব্বানির রিপোর্টে। সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করার দাবিতে ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুললি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্যোগে ব্র্যাডফোর্ডের স্থানীয় একটি কমিউনিটি হলে আয়োজন করা হয় বিশাল জনসভা। সাবেক প্রভাষক বাবরুল হোসেন বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্র্যাডফোর্ড কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ আলহাজ সিরাজ মিয়া। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক KM আবু তাহের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন কমিটির সদস্য সচিব, কমিউনিটি নেতা আব্দুর রব ও অর্থ সচিব, বিশিষ্ট লেখক ও সলিসিটর মোহাম্মদ ইওয়াউদ্দিন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, 2002 সালে সিলেট ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের ঘোষণা করা হলেও দীর্ঘ 22 বছরে এর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ ধারণ করেনি। একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া আর কোনো বিদেশি এয়ারলাইন্স যাত্রী নিয়ে আসা যাওয়া করার সুযোগও সৃষ্টি হয়নি। অন্যান্য এয়ারলাইন যাতে ওসমানী বন্দরে ল্যান্ডিং করে ও দাবিতে, আর প্রবাসী অন্যান্য যত সমস্যা আছে, আপনার পাওয়ার অফ অ্যাটর্নির সমস্যা আছে, এনআইডি কার্ড সমস্যা আছে, জায়গা সম্পত্তির দেশে গেলে বেদখল এই সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করার লাগে আজকে ব্র্যাডফোর্ড আজকে জনসভা। 22 বছর ধরে আমরা সিলেটের মানুষে বৈষম্য করিয়া আমরা অন্য এয়ারলাইন্স দেওয়া না। দাবি জানাচ্ছি যে সিলেটকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা দেওয়ার জন্য। জনসভায় ব্র্যাডফোর্ড শহরের কমিউনিটি নেতৃবৃন্দরাও এয়ারপোর্টে হয়রানি সহ এই বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সগুলো চালু করারও দাবি জানান। We continue to work towards a better Sylhet, and that begins with a fully functioning airport. দুর্নীতি বা ফেনস্তা এটা বন্ধ হইতো, টিকেটের দাম সিন্ডিকেট করা ওটা বন্ধ করা। নূরে আলম রব্বানি, চ্যানেল এস নিউজ, ব্র্যাডফোর্ড। ইসরায়েল হিজবুল্লাহ বাহিনীর সাথে যুদ্ধবিরতি ঘোষণার পর লেবাননে নিজ বসতভিটায় ফিরতে আসতে শুরু করেছে সাধারণ মানুষ। যুদ্ধবিরতি ঘোষণার পর অনেকটা বিজয়ের আনন্দে নিজ বাড়িতে ফিরছে মানুষ। তবে ইসরায়েলি মিলিটারি সতর্ক করে দিয়ে বলেছে, এখনও লেবাননের কিছু এলাকা নিরাপদ নয়। ইতোমধ্যে লেবানন থেকে সৈন্য সরিয়ে নিতে শুরু করেছে ইসরায়েল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার ভোরে নিজ বসতভিটায় ফিরতে শুরু করে লেবাননবাসী, যারা প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছিল নিরাপদ স্থানে। যুদ্ধবিরতির সংবাদে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন তারা। বৈরুতের পথে পথে যেন চলছে বিজয় উদযাপন। বাড়ি ফেরা মানুষগুলো বলছেন তারা আর কোনো যুদ্ধ চান না। What happened is very good. This is a victory for the resistance. The resistance is our honor and pride. Without its existence, there would be no homeland, no south, nothing. It doesn't matter if the house is still standing or not. The important thing is that we're returning thanks to the blood of our martyr Nasrallah. যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ লেবাননের বৃহৎ শহর টায়া। এ পরিবার যুদ্ধের পর প্রথম ফিরে এলো বাড়িতে। ইসরায়েলি হামলায় তাদের ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, তার চিহ্ন দেখা গেল আশেপাশেও। I am so sad here because my building is so damaged. I don't like this. বলা হচ্ছে লেবাননের সৃষ্ট ক্ষতিপূরণ করতে দীর্ঘ সময় লাগবে। কামরুল হাসান, চ্যানেল এস নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভার জন্য বেছে নেওয়া একাধিক সদস্য ও মনোনীত কর্মকর্তা বোমা হামলার হুমকির মুখে পড়েছেন বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা FBI। ট্রাম্পের মন্ত্রিসভার মনোনীতদের বেশ কয়েকজনকে মঙ্গলবার এবং বুধবার হুমকি দেওয়া হয়। তাদের উপর বোমা হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া ছাড়াও ভুয়া ফোন কল করে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করারও হুমকি দেওয়া হয়েছে। FBI জানিয়েছে বোমা হামলা এবং ভুয়া ফোন কল সহ এমন বেশ কয়েকটি হুমকির বিষয়ে তারা অবগত।
হুমকিগুলোকে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। বিবিসি জানায়, নিউ ইয়র্ক রাজ্যের রিপাবলিকান এলি স্টেফানিক, যাকে ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন, তিনি বোমা হামলার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন। বাংলাদেশ প্রসঙ্গ। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে মঙ্গলবারের সংঘর্ষ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় রাতভর অভিযানে ২৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তবে এ পর্যন্ত কোনো মামলা হয়নি। এদিকে হত্যার শিকার আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সহ সর্বস্তরের মানুষ। বিস্তারিত রিপোর্টে। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর সময় আদালত প্রাঙ্গণে তাণ্ডব চালায় চিন্ময়ের অনুসারীরা। ভাঙচুর, সংঘর্ষের পাশাপাশি কুপিয়ে হত্যা করা হয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে। সকালে আদালত চত্বরে নিহত আলিফের প্রথম নামাজের জানাজা হয়। অংশ নেন উপদেষ্টা অ্যাডভোকেট হাসান আরিফ সহ আইনজীবীরা। ইসকন হচ্ছে শিবসেনার একটা অঙ্গ সংগঠন, সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। এই সংগঠন নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। আমি মনে করি যারা এই ঘটনার পিছনে ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। জানাজা শেষে উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার চেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে। আমরা শোকে প্রমাণ হয়ে যাব না, ভেঙে পড়বো না। শোকে আমরা স্টিলের মতো শক্ত থাকবো, পাথরের মতো শক্ত থাকবো, যাতে আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যেই করে থাকুক, যে অঙ্গনেরই করে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। আলিফের দ্বিতীয় নামাজের জানাজায় অংশ নেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। ইসকন নিষিদ্ধের দাবি জানান তারা। সাইফুল ভাইকে যারা এভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। এই বীর চট্টলায় কোন ইসকনদের জায়গা হবে কিনা? আদালতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও আইনজীবী হত্যার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। কোতোয়ালি থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৭ জনকে প্রাথমিকভাবে আটক করা সক্ষম হয়েছে। তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের এই ঘটনার সাথে তাদের যে সম্পৃক্ততা সেটা নির্ধারণের চেষ্টা চলছে। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে কেন্দ্রীয় কমিটির অর্থায়নে ও জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার সার্বিক তত্ত্বাবধানে ওমেন এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের কার্যক্রম শুরু করা হয়েছে। সিলেট সদর উপজেলার ধোপাগুলে এই প্রজেক্টের উদ্বোধন করেছেন জিএসসি ইউকে সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খসরু খান। বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। দীর্ঘ কয়েক যুগ থেকে আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। এরই ধারাবাহিকতায় এবার তারা প্রশিক্ষণের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে চালু করেছেন জিএসসি ওমেন এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট। সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধুপাগুলে এই প্রজেক্টের ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন জিএসসি ইউকের সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খসরু খান। এ সময় জিএসসি নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে তারা অন্য জেলায়ও এই ধরনের ট্রেনিং সেন্টার চালুর পরিকল্পনা করছেন। এনএসসির যে কমিটমেন্ট ছিল যে মহিলাদের জন্য আমরা একটা এই ধরনের উদ্বোধন অনুষ্ঠান করব এবং একটা প্রজেক্ট স্টার্ট করব, আজকে এটা বাস্তবায়ন হলো। আগামীতে আশা করি আমরা সিলেট পরেও অন্যান্য ডিস্ট্রিক্টে চ্যাপ্টারদের নিয়ে এই মতন আমরা কাজ এগিয়ে যাব ইনশাল্লাহ। আমরা এই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে আমরা চাই স্থানীয় অবহেলিত নারীদের একটা কাজের ব্যবস্থা করে দেওয়া, ট্রেনিংয়ের মাধ্যমে তাদের কর্মসংস্থান করা। এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমার নিজেকে খুব গর্বিত মনে করতেছি এবং আমি আশা করি প্রতিটি ভালো কাজে যেন আমাকে সম্পৃক্ত করতে পারি। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক জিএম ফারুক এবং ট্রেনিং নিতে আগ্রহীরা এই প্রজেক্ট চালু করায় জিএসসি ইউকে নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানান। চমৎকার আয়োজন এবং এই আয়োজনের সাথে যুব উন্নয়ন অধিদপ্তর সম্পৃক্ত হয়ে এই বেকার যুবদের উন্নয়নে যুব উন্নয়ন অধিদপ্তর মিলেমিশে কাজ করতে পারবে। নিজে এখানে অবশ্য প্রশিক্ষণ নিব, নিয়ে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবো এখান থেকে। তারা এই কাজটি পরিচালনা শুরু করেছেন, তাদের জন্য আমরা আরও সামনে এগিয়ে যেতে পারবো। জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সভাপতি প্রফেসর কবির আহমদের সভাপতিত্বে ও সংগঠনের ট্রেজারার আলী হাসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জিএসসি ইউকে সাউথ ওয়েলস রিজিয়নের চেয়ারপারসন কাউন্সিলর
ডক্টর সালেহ আহমদ, সাউথ ইস্ট রিজিয়নের প্রাক্তন চেয়ারপারসন মোহাম্মদ ইসবাউদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী, ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলওয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। যাচ্ছি বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন।